বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, লস এঞ্জেলেস থেকে। ইন্ডিয়ার পূর্বাঞ্চল, যেখানে প্রায় একটি অসন্তোষ থাকে, এই পূর্বাঞ্চলের সাথে যদিও বিহার এবং আসাম পড়ে না, তবু এরা বেশি ক্লোজলি কাছের দেশ, পূর্বাঞ্চলের কাছের দেশ। এখন যত দোষ ওই নন্দ ঘোষ। ভারত চেষ্টা করে বিভিন্ন উপায়ে যে না, তাদের পূর্বাঞ্চলের যত অসহিষ্ণুতা আছে এর জন্য হয়তো বাংলাদেশ দায়ী, কিন্তু তারা নিজেরা কতটা দায়ী যেটা তারা নিজেরাই বিচার করুক আগে। বাংলাদেশের এরকম দরকার পড়ে নাই যে তার পাশের দেশ নিয়ে এত মাথা ব্যথা করতে হবে। বাংলাদেশ নিজের উন্নয়নের জন্য, নিজের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য নিজেরাই চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টা করে যাবে। এবং বর্তমানে বাংলাদেশের আচার্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তার হাতের ছোঁয়ায়, তার প্রচেষ্টায়, বিশ্বব্যাপী তার মুগ্ধতায় অবশ্যই বাংলাদেশ অদূরেই মালয়েশিয়া বা তার চেয়ে উন্নত একটি দেশে পরিণত হবে। কিন্তু আমরা চাই যে আমরা কখনোই ইন্ডিয়া যে নীতি গ্রহণ করেছে যে বাংলাদেশকে সবসময় একটা চাপানির মধ্যে রাখা, সমৃদ্ধির দিকে যেতে না পারে, যাতে ওই পানি ঢেলে দেওয়া বা যখন পানির দরকার সেই পানিটাকে একটু আটকে দেওয়া বা অন্যান্য পাহাড়ি অসন্তোষ আছে, যা কিছু আছে সেটাকে উস্কে দিয়ে একটু অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, বাংলাদেশে যাতে ভালো গণতন্ত্র না থাকে সেটায় নানান উপায়ে ছলা কলায় বাধাগ্রস্ত করা। কারণ গণতন্ত্র না থাকলে যে দুর্ভিক্ষ হয় এটি কিন্তু প্রুভ করেছে আমাদের আর এক বাঙালি, যদিও সে বর্তমানে আমেরিকা প্রবাসী এবং মাইগ্রেট করেছে বাংলাদেশ থেকে, আমাদের ঢাকার একটা অঞ্চলে থাকতো, মানিকগঞ্জের ওদিকে, ওনাদের পূর্বপুরুষ ডক্টর অমর্ত্য সেন। সেই ৭৪ থেকে শুরু করে বাংলাদেশ বিভিন্ন সময়ে যখন ৭৪-এর দুর্ভিক্ষ হয়েছিল, ৭১ সালে তারা সাহায্য করলো ঠিকই, কিন্তু ৭৪-এর দুর্ভিক্ষের সময় কিন্তু সাহায্য করে নাই, বরং বিভিন্ন ধরনের যে সমস্যা ছিল, যে ধরনের অস্ত্র টস্ত্র ছিল, এইগুলোর ব্যাপারে হয়তো অনেকে বলে যে এখানে ভারতের হাত থাকতেও পারে। সে যাই হোক, অন্য প্রসঙ্গ। আমরা চাই যে ভারতের যে বর্তমানে মোদী সরকার বা দিল্লির সরকার বা কংগ্রেসি সরকার প্রাক্তন, তারা কখনোই এই পূর্বাঞ্চলকে একটি উপজাতি গোষ্ঠী বা একটি উপনিবেশের বেশি তারা কিছুই চিন্তা করেনি। তারা মনে করেছে এই উপনিবেশ, এবং তারা এটা তাদের বিশাল সেনাবাহিনী আছে, তারা তাদের সেই মনোজগৎকে জয় না করে দেশের সমগ্র এলাকায় সুষম উন্নয়নের যে এই ত্রুটি তারা করে যাচ্ছে, দিল্লি থেকে শোষণ করে যাচ্ছে যেইভাবে, বা কম দিয়ে যাচ্ছে এই সমস্ত এলাকাগুলোতে, সেইটা যদি তারা পরিহার না করে, অনতিবিলম্বে যদি তারা এই এলাকাগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য দৃঢ়পথ না করে, তবে অসন্তোষ বাড়বেই। এবং সেজন্য বাংলাদেশকে দোষী করে কোনো লাভ হবে না, বরং এই এলাকাগুলো একের পর এক স্বাধীন হতে থাকবে। এখানে একটা চিত্র দেখেন, এই চিত্রের মাধ্যমে আমরা দেখব যে আসলে তারা এই এলাকাগুলোর প্রতি কতটা দৃষ্টি দিয়েছেন। এই হলো পূর্বাঞ্চলীয় ম্যাপ। পাশেই, বাংলাদেশের পাশেই আছে দুটি স্টেট বা প্রদেশ, একটি হলো পশ্চিমবঙ্গ আর একটি হলো বিহার। বিহারের অবস্থা কিন্তু খুবই করুণ। এইখানে পুরা চিত্রটি আছে, এখানে একটি ডাটা বা পরিসংখ্যান আপনারা যদি দেখেন, পুরো একটা মোটামুটি ভাবে ভারতের যে বৈষম্যের যে একটা চিত্র সেটি আপনারা পাবেন। ঠিক আছে, এখন এই পরিপ্রেক্ষিতে মূল ব্যাপারটা হলো মানুষ ফাইন্যান্সিয়ালি যখন কষ্ট পায়, বা তার স্যানিটেশন থেকে শুরু করে
যেগুলো দৈনন্দিন জীবনের প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো যখন না পায় তখন মানুষ স্বাভাবিকভাবে বিক্ষুব্ধ হয়ে উঠবে। আপনারা যদি গুজরাটের দিকে তাকান, এখানে একটা গুজরাট নিয়ে আসছি, কারণ মোদিজির বাড়ি হলো, যে ভারতের প্রধানমন্ত্রী মোদিজির বাড়ি হলো গুজরাট প্রদেশে, উনি ওটি মুখ্যমন্ত্রীও ছিলেন। সেখানে যদি আপনারা দেখেন তার রুপিতে আমি বলছি যে গুজরাটের মাথাপিছু বাৎসরিক আয়, মাথাপিছু গড়, সেটা হলো 290,000 রুপি, 290,000 রুপি। আবার যদি একটু দেখেন যে আমাদের যে বাংলা, একেবারে আমার বাংলাদেশের সাথে যে বাংলা, পশ্চিম বাংলা বা বাংলা হয়েছে নাম এখন, এটার মাথাপিছু গড় পড়তা আয় হচ্ছে 154,000 রুপি, 154,000 রুপি। এখন চিন্তা করে দেখেন কোথায় 154 আর কোথায় গুজরাটেরটা যদি ধরেন 290,000 রুপি আর 154 রুপি, একটু মিলান, প্রায় অর্ধেক। মানে গুজরাটের একটা লোকের যে মাথাপিছু আয় আছে তার প্রায় অর্ধেক হলো আপনার পশ্চিমবঙ্গের মাথাপিছু আয়। আবার বিহারের দিকে যদি তাকান, আপনি দেখবেন একটা ভয়ঙ্কর চিত্র। সেখানে বিহারে আছে মাথাপিছু গড় আয় হলো মাত্র 60,000 রুপি, মাথাপিছু আয় হচ্ছে 60,000 রুপি। তাহলে দেখা যাচ্ছে যে প্রায় বিহারের যে মাথাপিছু আয় আছে তার চেয়ে 5 গুণ বেশি আছে গুজরাটে। মাথাপিছু আয়ের পরিমাণ এত বেশি এবং এত কম। এবার যদি আপনারা মেঘালয়ের দিকে তাকান, মেঘালয় এখানে আছে ছবির মধ্যে, এখানে পাবেন যে 136,000 গড়, 136,000 রুপি আছে তাদের মাথাপিছু আয়। আচ্ছা, এবার যদি আপনি মিজোরামের দিকে তাকান, এদের আয় একটু ভালো আছে। এদের হলো 215,000 রুপি, 215,000 রুপি মিজোরামে। আগরতলা যদি যান আবার একটু কমে গেল, বাংলাদেশ একদম পাশে, আগরতলা এক পাশে এবং পশ্চিমবঙ্গ আর এক পাশে। তো বাংলাদেশের আয় দেখা যাচ্ছে যেখানে 224,000 রুপি, সেখানে 224,000 রুপি, সেখানে আগরতলার মাথাপিছু আয় আছে 117,000 রুপি, মিজোরামে 215,000 রুপি। এবং নাগাল্যান্ডের দিকে যদি তাকান, নাগাল্যান্ডে পাবেন আপনি 145,000 রুপি, নাগাল্যান্ডেও আপনার 145,000 রুপি। এবার যদি আপনি দেখেন যে মেঘালয় পাবেন আপনি যে রুপিতে মাথাপিছু 136,000 রুপি, 136,000 রুপি মেঘালয়ের আপনার যেটা হলো যে আপনার যদি ইয়ের দিকে তাকান, গুজরাটের দিকে তাকান, তাহলে হলো গুজরাটের মাথাপিছু আয় আছে 1,50,000, মানে 1.5 লাখ রুপি মাথাপিছু আয় মেঘালয়ের চেয়ে, মেঘালয়ের জনগণের চেয়ে গুজরাটের জনগণের মাথাপিছু আয় আছে এত মাত্রায় বেশি। আবার যদি আপনি আসামের দিকে তাকান, আসামের মাথাপিছু আয় হচ্ছে 119,000, মানে 1,19,000 রুপি আসামের মাথাপিছু ইনকাম। এখন আপনি যদি দেখেন যে এই ইনকামের যে বৈষম্য, সেখানে বাংলাদেশের জনগণের সাথে যদি আপনি তুলনা করেন, তবে বাংলাদেশের প্রায় অর্ধেক আসামের লোকের মাথাপিছু আয়। এখন গুজরাটের তুলনায় এটি আপনার হলো যে অর্ধেকেরও কম, মানে গুজরাটের যে মাথাপিছু আয় আছে তার প্রায় 40% হলো আসামে। এখন এই যদি চিত্র হয়, আমি বলবো যে যারা ভারত শাসন করতেছেন, আপনারা দেখেন এখন অবস্থা, এই যে মাথাপিছুর যে বৈষম্য, আয়ের যে বৈষম্য এতটা প্রকট, কাজেই স্বাভাবিকভাবে অসন্তোষ সেখানে দানা বাঁধতে বাধ্য। আর দেখেন এই দেশগুলা কেন যদি স্বাধীন হতে চায় এই দেশগুলা, তবে এটি কি খুব অন্যায় হবে? তারা নিজেরাই দেখবে যে বিহারের তুলনায় প্রায় 4 গুণ, বিহারের তুলনায় বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় 4 গুণ, ইন্ডিয়ার তুলনায় প্রায় 75,000, ইন্ডিয়ান যে বাংলা রাজ্য
সেটার দিকে যদি আপনি তাকান, সেখানে দেখবেন যে বাংলাদেশের লোকের মাথাপিছু আয় প্রায় 40% বেশি, প্রায় 40% বেশি। মিজোরাম এখানে কাছাকাছি আছে। আগরতলা একদম সাথের রাষ্ট্র হওয়ার পরেও তাদের মাথাপিছু আয় প্রায় 1,00,000 টাকা করে কম, 1,00,000 টাকা করে কম। মেঘালয়ের প্রায় 90,000 টাকা কম। আসামের লোকের প্রায় দ্বিগুণ হচ্ছে বাংলাদেশের মাথাপিছু আয়। কাজেই স্বাভাবিকভাবে তারা নিজেদের স্বার্থে, নিজেদের উন্নয়নের জন্য যখন তারা যদি বলে যে না আমরা দিল্লির সাথে থাকবো না, তখন বলবেন যে না এইখানে তো ওই বাঙালিরা, বাংলাদেশিরা ঝামেলা করতেছে, এই করতেছে, ওই করতেছে। তাহলে ভাই ঝামেলা তো আপনি নিজেই করে রাখছেন। এই যে যে টাকাগুলা এদের এখানে পাঠানো দরকার, এই টাকাগুলো পাঠান না। হিসাব করে মাথা পিছু তাদের যে আছে, কম আছে, এই টাকাগুলো তাদের এলাকাতে উন্নয়নের জন্য ব্যয় করেন, দেখবেন সব অশান্ত এলাকা শান্ত হয়ে যাবে। আশা করি যে ওই আপনার দিল্লির যারা বড় কর্তা আছেন, দিল্লির যারা শাসক আছেন, যারা এই অঞ্চলটাকে, এই 7টি 8টি যে রাজ্য আছে, এদেরকে আপনারা যে দুর্বল করে রাখছেন অর্থনৈতিকভাবে, এদেরকে সবল করেন। নাহলে স্বাভাবিকভাবেই এরা স্বাধীনতা চাইতে পারে, এর তো কোনো বিকল্প নাই তাদের কাছে। কারণ এখানে যেই কটা দেশে স্টেটের কথা বললাম আমি, যে বিহার, তারপরে বাংলা বা ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, আগরতলা, মিজোরাম, মণিপুর বা অরুণাচল প্রদেশ, এদের প্রত্যেকটি রাজ্যর চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় বেশি। আর ওদিকে গুজরাটের তুলনায় তাদের অবস্থা তো খুবই খারাপ। কোনো কোনো ক্ষেত্রে যে তাদের অর্ধেক, কোনো কোনো ক্ষেত্রে 1/3, কোনো কোনো ক্ষেত্রে 25% মাথাপিছু আয় এই সমস্ত প্রদেশগুলোতে আছে। কাজেই এই এলাকার লোকগুলো যে বিক্ষুব্ধ হবে, এই এলাকার লোকগুলো যে ভালো পানি খেতে পারে না, এই লোকগুলোর জন্য যে ভালো টয়লেটের সিস্টেম নাই, এই লোকগুলোর জন্য যে অন্যান্য সুযোগ সুবিধা কম আছে, এটা তো এই মাথাপিছু আয়ের যে পরিসংখ্যান, এর থেকেই বোঝা যায়। আশা করি যে দিল্লির যে সরকার আছে, এই সরকার যদি এই দিকে ভালো করে না তাকায়, ভালো করে দৃষ্টি না দেয়, অর্থ যদি এইখানে এই অঞ্চলে না পাঠায়, তো অচিরেই এদের মধ্যে যে স্বাধীনতার যে একটি প্রবাহ বয়ে যেতে পারে, একটি স্বাধীনতার বসন্তের দিকে এগিয়ে যেতে পারে, এটা নতুন কিছু না, এটা বাস্তব ফল। আশা করি যে আমাদের এই এলাকার শান্তির জন্যই আমরা চাই যে তাদের ডেভেলপমেন্টটা ওরকম হোক, ভালো হোক, বাংলাদেশের মতো হোক, বা বাংলাদেশের চেয়ে আরো ভালো হোক, আমার প্রতিবেশী ভালো হোক। প্রতিবেশী সবল হলে আমার প্রতি আঘাতও কম আসবে, এই আশা করি। পৃথিবীর সকল মানুষ সুখী হোক, এই কামনায় বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন।